এটা সৌজন্য সাক্ষাৎ হতে পারে। উনি যে প্রথমে ১৭ বছর পরে আসার পরে প্রথম বৈঠক, সেই জন্য সৌজন্য সাক্ষাৎ নামকরণ করা যেতে পারে। বাট আমরা গত মে মাসে প্রফেসর ইউনূস যখন লন্ডনে যান, তো ওখানেও আরেকবার তাদের সাথে দেখা হয়েছিল। সো এটা শুধু সৌজন্য সাক্ষাৎ বলতে আমি রাজি না। সামনে যেহেতু ১২ তারিখে একটা নির্বাচন হবে এবং নির্বাচনে বিভিন্ন দলের মধ্যে এখনই বিভিন্ন ধরনের সংকট দেখা যাচ্ছে। আ বিএনপি যেহেতু সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সেই হিসেবে তাদের অনেক আ পয়েন্ট থাকবে। আমার মনে হয় যে আ উনাদের এটার আলোচনাটা হয়ে যাওয়ার পরে প্রেস রিলিজ একটা দিবে। প্রেস রিলিজটাই সবকিছু আমি ধরে নিব না, এবং আমাদেরকে খুঁজতে হবে যে প্রেস রিলিজের বাইরে কি ধরনের কোন সংকট নিয়ে কথা বলেছেন কিনা। বাট এটা শুধু সৌজন্য সাক্ষাৎ বলতে আমি রাজি নই। এর আগে আপনার নিশ্চয় মনে আছে যে যুক্তরাজ্যে যেটা ওনাদের বৈঠক হয়েছিল, একান্তে বৈঠক হয়েছিল, সেইটা কেউই কিছু জানায়নি যে আসলে একান্ত বৈঠকে কি কথা হয়েছিল দুজনের মধ্যে। কারেক্ট। একান্ত বৈঠকে কিছু বলা হয়নি তখনই বুঝতে হবে যে প্রফেসর ইউনূসের মতো মানুষ আ আ কোন মানে আন্ডার দ্য টেবল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসবেন না, যে উনি একটা কিছু বলে নাই, বাট সেটা একটা দল থেকে নিশ্চয়ই ২ দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং যে আন্ডারস্ট্যান্ডিং টা তারা ২ দলই চাচ্ছে না পাবলিকের কাছে আনফোল্ড হোক। সেই কারণেই ওটা নিয়ে কোন প্রেস রিলিজ হয়নি। এবং এইবারও আমরা তাকিয়ে আছি, যদি দেখা যায় এরপরে একটা প্রেস রিলিজ দিয়েছে, যদি প্রেস রিলিজের যে কনটেক্সট যেটা ওটা দেখে তখন বোঝা যাবে যে এটা প্রেস রিলিজের ভিতরেই সীমাবদ্ধ বা সীমাবদ্ধ না। বাট এখনই অ্যাডভান্স কিছু বলতে চাই না। বাট অ্যাডভান্স আমি এইটুকুই বলতে চাই যে এটা শুধু সৌজন্য সাক্ষাৎ না। সামনের নির্বাচনের বিভিন্ন দলের বিভিন্ন যে সমস্যা আছে অন গ্রাউন্ডের, মাঠের বাস্তবতা, এটা নিয়ে সামনের নির্বাচনটা কতটুকু আইন শৃঙ্খলা বাহিনী, ইলেকশন কমিশন, সেনাবাহিনী কতটুকু প্রস্তুত আছে, সেই প্রস্তুত ভিসাভিস রাজনৈতিক দলগুলোর যে প্রস্তুতি আছে, এটা মিলে সমন্বয়ে তারা অবশ্যই একটা গাইডলাইন তৈরি করার চেষ্টা করবেন যে কোন জিনিসটা দেশের জন্য ভালো। তা আমরা এইটাই আমি আশা করতেছি যে শুধু সৌজন্য সাক্ষাৎ শুধু না। মে মাসের যেটা হয়েছিল ওইটাও অবশ্যই লন্ডনের সৌজন্য সাক্ষাৎ না। আমরা পরবর্তীতে আমরা যদি সেভাবে মিলাই যে ১/১১ পরেও কিন্তু এরকম জেনারেল মইনুল আহমেদ কিন্তু বিভিন্ন মিটিং করেছিলেন আওয়ামী লীগের সাথে, এবং পরবর্তীতে এটার প্রেক্ষিতে আমরা দেখতে পারি যে একটা নির্বাচন হয়েছে। নির্বাচনটাকে আমরা ধরে নিয়েছি যে বিভিন্নভাবে ম্যানিপুলেটেড নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ পাওয়ার এসছে। এবং পরের এটা রেজাল্টে আমরা যেটা দেখি যে জেনারেল মইনুল আহমেদ এখন জাতির শত্রু হিসাবে সবাই, দল মত নির্বিশেষে সবাই এগ্রিড যে উনি একটা দেশের শত্রু। সো আমি মনে করি যে এই 9/11 এর যে ঘটনা, সরি 1/11 এর যে ঘটনা, এটা কেউই আমলে নেয় না। কিন্তু এটা আমলে নিয়ে আমাদের এই যে সামনের যে দিনগুলো আছে, সামনের যে নির্বাচনগুলো আছে, এটার জন্য রাজনৈতিক দলগুলো, প্রফেসর ইউনূস, সেনাবাহিনী, সবাইকে ডিসিশন নিতে হবে যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কিনা। যদি না করতে হয় তাহলে কিভাবে করা যায়, ওইটারই ডিসিশন হয়তোবা প্রফেসর ইউনূস এবং তারেক জিয়া নিচ্ছেন। ধন্যবাদ। জি, যুক্তরাষ্ট্রের যেই রাষ্ট্রদূত, নতুন রাষ্ট্রদূত এসেছে, সেখানে কোনো হেরফের হবে কিনা বা কোনোভাবে প্রভাবিত করবে কিনা নির্বাচনকে, এটা একটি বিষয়। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারতের আ উম সেনাপ্রধান বলেছেন, যে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ২ দিন আগেই বা ১ দিন আগেই বলেছেন, বাংলাদেশের সেনাপ্রধান এবং ৩ বাহিনীর প্রধানের সাথে ভারতের যোগাযোগ আছে মুহূর্তে, মুহূর্তে। ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই। তো এই ক্ষেত্রে ভিন্ন কোনো কিছু ইঙ্গিত করেছেন কিনা? বা আমরা তো আমাদের সেনাপ্রধানরা বলে না, কিন্তু আর এটা স্বাভাবিক ঘটনা কিনা? না, এই জিনিসটা সম্ভবত রিসেন্ট না। এটা সম্ভবত আ ৫ই আগস্টের পরবর্তী যে ঘটনাগুলো। না, না, না। উনি ২ দিন আগে একটা সংবাদ সম্মেলনে বলেছেন। মানে সাংবাদিকদের এক প্রশ্নে যে বাংলাদেশের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে কিনা। সেখানে উনি নিশ্চিত করেছেন যে শুধু সেনাপ্রধান না, অন্য ২ বাহিনীর প্রধানের সাথেও ভারতের মানে সার্বক্ষণিক যোগাযোগ আছে। এটা যাই ভুল। হোক, আমি যেটা দেখেছিলাম, আমি ভেবেছিলাম এটা বোধহয় আগের ঘটনাটাই বলছে। বাট যদি বর্তমানে রিসেন্টলি বলে থাকে, এটা একটা অশনি সংকেত। কি জন্য? আমাদের হুম, দেশের সেনাপ্রধান, আমাদের দেশের নৌবাহিনী প্রধান, আমাদের দেশের বিমান বাহিনী প্রধান আমাদের কাছ থেকে ক্লিয়ার হবে যে আমাদেরকে যদি পাশের দেশের সেনাপ্রধান থেকে এই ঘটনাটা জানতে হয়, তাহলে হচ্ছে আমাদের মধ্যে সমস্যা আছে। আমাদের বাহিনীর প্রধানদের মধ্যে সমস্যা আছে। তারা আমাদেরকে যেটা জানানোর কথা ওটা না জানিয়ে
পাশের দেশের সেনাপ্রধান থেকে আমাদেরকে জানা হচ্ছে, এটা একটা আকর্ষণীয় সংকেত। এটা মানে হালকাভাবে দেখার কোনো কিছুই নাই। এবং এটাই প্রমাণ করে যে বর্তমানে যে আহ, আগের যে আহ, হাসিনার আমলে যারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর প্রধান ছিল তারা এখনই আছেন, এবং তাদের বিভিন্ন কার্যক্রমে অলরেডি এটা প্রমাণিত যে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এটাকে ভালোভাবে দেখার সুযোগ নাই। আর ভারত এবং আমাদের নির্বাচনের আগে যে বিদেশিদের যে হস্তক্ষেপের যেটা আছে সেটা হচ্ছে, আমরা যদি 1/11 আগের প্রেক্ষাপটটা তুলনা করি, তখন এটা আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার যে তখন ওয়ার অন টেররের নামে ভারত এবং বাংলাদেশের, ভারত এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি হয়, এবং চুক্তিতে তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সম্পূর্ণভাবে ভারতকে দায়িত্ব দেয়, এবং ভারত আমেরিকার পক্ষ থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল, আমাদের প্রশাসনকে কন্ট্রোল সবকিছুর করেছিল। যেটার এক্সট্রিম সিচুয়েশনটা হয়েছে হচ্ছে এই গত বছর 5ই আগস্টে এটার এক্সট্রিম সিচুয়েশনটা, সরি 2024-এর 5ই আগস্টে এটার এক্সট্রিম ইয়াটা হয়েছিল। সো আমি যেটা মনে করি যে বর্তমানে আমেরিকার যে স্ট্যান্ড পয়েন্ট, এই স্ট্যান্ড পয়েন্ট তাদের সাথে আমেরিকার ভালো সম্পর্ক এখন নেই। আন্তর্জাতিক বিভিন্ন যে জায়গায় যে সমস্ত স্যাংশন দিচ্ছে, তাদের ট্রেডের উপর যে ট্যারিফ বসাচ্ছে আমেরিকা, এতে ক্লিয়ারলি বাংলাদেশ, সরি, বাংলাদেশ প্রশ্নেও আহ, ভারতের সাথে আমেরিকার ভালো সম্পর্ক নেই। ভিসাভিস একটা অপর দিকে ভারতের একটা থিঙ্ক ট্যাঙ্ক, কিছু লোকজন বিভিন্ন জায়গায় প্রচার করার চেষ্টা করছে যে বাংলা বাংলা এই ভারতের সাথে আমেরিকার যে সমস্যাই হোক না কেন, তারা যত কিছু করুক না, বাংলাদেশ প্রশ্নে তারা তাদেরকে সহায়তা করবে। বাট আমি এইটার কোনো সত্যতা পাইনি। আমার স্টেট ডিপার্টমেন্টের কিছু সোর্স আছে, সেই সোর্স অনুযায়ী আমি যেটা বুঝি যে বাংলাদেশের কন্ট্রোল ভারত এককভাবে এমনভাবে নিয়েছিল যে আমেরিকার সাথেই তারা নেগোশিয়েট করতেছিল যে বাংলাদেশের কোনটা করবে কি করবে না। সো ওই সিচুয়েশন থেকে আমেরিকা বেরিয়ে যেতে চাচ্ছে। আমেরিকা চাচ্ছে যে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, এইটা না। আন্তর্জাতিক পাওয়ার হিসেবে তারা সবসময় ছোট দেশগুলো, যেগুলো মধ্যে তাদের বাণিজ্যিক বা রাজনৈতিক ইন্টারেস্ট আছে। এখন আমরা ভালোভাবেই জানি আমেরিকার একটা রাজনৈতিক ইন্টারেস্ট আছে মিয়ানমারে, এবং এই মিয়ানমারের সাথে এই ইন্টারেস্ট হচ্ছে ভারতের ইন্টারেস্টের খেলাফ। এবং এই কারণেই বাংলাদেশে অনেক পরিস্থিতিতে তারা বাংলাদেশের সহায়তাটা পাচ্ছিল না, বিকজ অফ ইন্ডিয়া। সো এই ক্ষেত্রে আমেরিকা চাচ্ছে না যে বাংলাদেশের ব্যাপারে কোনো জায়গায় ভারতের কন্ট্রোল থাকুক।